হাই ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে WBCS প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সিরিজটা আমরা করছি। এর আগে আমরা ভারতীয় যে অর্থনীতি তার উপরে সমস্ত কোশ্চেনগুলো আমরা করিয়ে দিয়েছি মোট 17টি পর্বে, এবং আজকে আমাদের ক্লাস 8, সেটা হচ্ছে আমাদের ভারতীয় সংবিধানের। এবং আজকে আমরা আলোচনা করব জুডিশিয়ারি বা বিচার ব্যবস্থা সম্পর্কিত কতগুলি প্রশ্ন নিয়ে, যেগুলো কিন্তু WBCS প্রিভিয়াস ইয়ারে বারবার আসতে দেখা গেছে। তো শুরু করছি আজকের প্রথম কোশ্চেন। বলছে, জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট ইন ইন্ডিয়া রিটায়ার এট দ্য এজ অফ, অর্থাৎ সুপ্রিম কোর্টের একজন বিচারপতি তিনি কত বছর বয়সে পদত্যাগ করেন বা কত বছর বয়সে তিনি তার পদ থেকে খারিজ হয় তিনি। তো বলছে 55, 58, 60 নাকি 65। সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশন ডি, 65 বছর। পরবর্তী কোশ্চেন, দ্য জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট আর অ্যাপয়েন্টেড বাই দ্য, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে জাজ থাকেন বা বিচারপতি থাকেন তাকে কে নিয়োগ করেন? প্রাইম মিনিস্টার অন দ্য অ্যাডভাইস অফ দ্য ইউনিয়ন ক্যাবিনেট, অর্থাৎ প্রধানমন্ত্রী তিনি কেন্দ্রীয় ক্যাবিনেটের যে অনুমতি অনুসারে সেটিকে মানে নিযুক্ত করেন, নাকি প্রেসিডেন্ট ইন দ্য কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, নাকি রাষ্ট্রপতি ভারতের যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাকে তার সঙ্গে আলোচনা করে, নাকি প্রেসিডেন্ট ইন কনসালটেশন উইথ দ্য প্রাইম মিনিস্টার, নাকি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সাথে, নাকি প্রাইম মিনিস্টার ইন দ্য কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট, নাকি প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান জাজের সঙ্গে বিচার আলোচনা করে। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশন বি, প্রেসিডেন্ট ইন কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট। পরবর্তী কোশ্চেনে যাব, হু ইজ দ্য ফাইনাল অথরিটি টু এক্সপাউন্ড দ্য মিনিং অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানের যে অক্ষরিকতা বা অর্থ সেটাকে কে শেষ পর্যন্ত ইন্টারপ্রেট করতে পারেন সেই বিষয়টাতে। বলছে চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী, দ্য প্রেসিডেন্ট, নাকি আমাদের রাষ্ট্রপতি, দ্য স্পিকার অফ দ্য লোকসভা, লোকসভার স্পিকার, নাকি সুপ্রিম কোর্ট। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সুপ্রিম কোর্ট। পরবর্তী কোশ্চেনে যাব বলছে, দ্য সুপ্রিম কোর্ট ইন ইটস জাজমেন্ট অন দ্য বেস্ট বেকারি কেস হ্যাজ সেভারলি ক্রিটিসাইজ দ্য গভর্নমেন্ট অফ, অর্থাৎ যে বেস্ট বেকারি কেস ছিল সেখানে কোন গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করা হয়েছিল? মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল। সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশন বি, গুজরাট। অপশন বি হবে সঠিক অ্যান্সার, গুজরাট। পরবর্তী কোশ্চেনে যাব, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ফর দ্য ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম, ভারতীয় বিচার ব্যবস্থা সম্পর্কিত কোন কথাটি এখানে সত্য? বলছে ইট ইজ কন্ট্রোলড বাই দ্য পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্ট দ্বারা এটি কন্ট্রোল হয়, এটা অবশ্যই সঠিক নয়। পার্লামেন্ট কোনোভাবে বিচার ব্যবস্থাকে কন্ট্রোল করতে পারে না। তারপর বলছে দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ কন্ট্রোল বাই দ্য পার্লামেন্ট, নাকি সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম যে কোর্ট আছে, আদালত আছে, সেখানে পার্লামেন্ট দ্বারা কন্ট্রোল হয় সেটা, নাকি বলছে হাই কোর্টস আর কন্ট্রোল বাই দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, নাকি এবং এবং হাইকোর্ট যেগুলো আছে সেগুলোতে আমাদের স্টেটের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকে, বিধানসভা, বিধান পরিষদ, সেখানে তারা তাকে কন্ট্রোল করেন বা নিয়ন্ত্রণ করেন। নাকি বলছে ইট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন, এবং অপশন সি বলছে নাকি এটা একটা স্বাধীন সংস্থা বা স্বাধীন প্রতিষ্ঠান। সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশন সি, ইট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন। সংবিধানে বলাই হয়েছে যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এসবের উপরে কিন্তু কোনো রকম পার্লামেন্ট বা কোনো গভর্নমেন্টের কোনো অধিকার থাকে না, এখানে তারা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট বা সাধারণ, তাদের স্বাভাবিক যে স্বাধীনতা সেটা আছে। পরবর্তী কোশ্চেনে যাব, ইন হুইচ ইয়ার ডিড দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডিসমিস দ্য পিটিশন অফ দ্য সিমেন্ট, ফার্টিলাইজার অ্যান্ড সুগার ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জিং জুট প্যাকেজিং ম্যাটেরিয়াল অ্যাক্ট 1987, অর্থাৎ কোন বছর এই যে এর বিরুদ্ধে একটা পিটিশন ছিল সেটাকে ডিসমিস করে দেয় সিমেন্ট, ফার্টিলাইজার, সুগার ইন্ডাস্ট্রি, ঠিক আছে? তো সেটা হচ্ছে 1980, 1990, 1993, 1996। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1993। 1993 অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার এখানে, 1993। পরবর্তী কোশ্চেনে যাব, হু ইজ দ্য ফাইনাল অথরিটি টু ইন্টারপ্রেট দ্য কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় যে সংবিধান আছে সেখানে শেষ পর্যন্ত কে তাতে তার মধ্যে কি বলতে পারো, সহজ বাংলায় বলতে গেলে নাক গলাতে পারেন বা সেই বিষয়ে কথা বলতে পারেন। ফাইনাল একদম শেষ পর্যন্ত, প্রেসিডেন্ট, পার্লামেন্ট, লোকসভা, সুপ্রিম কোর্ট। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন ডি, সুপ্রিম কোর্ট। পরবর্তী কোশ্চেন, দ্য ভার্ডিক্ট অফ দ্য সুপ্রিম কোর্ট ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কেস হ্যাজ মেড দ্য ইম্পোজিশন অফ প্রেসিডেন্ট রুল অ্যান স্টেট আন্ডার আর্টিকেল 356 অফ দ্য কনস্টিটিউশন ডিফিকাল্ট, অর্থাৎ কি কোন কেসটাতে বোঝায় যে কোনো রাজ্যের উপরে প্রেসিডেন্ট রুল ইম্পোজিশন, সেটা কি বলছে
সেটাকে তোলা একটা কি ডিফিকাল্ট ব্যাপার 356 ধারা অনুযায়ী। বলছে একে গোপালন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এস আর বোমাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, নাকি কাবেরী ওয়াটার ডিসপুট কেস বিটুইন টু সাউদার্ন স্টেট, নান অফ দ্য অ্যাবভ। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের এখানে অপশন বি, এস আর বোমাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। পরবর্তী কোশ্চেন, মার্ক কারেক্টলি দ্য প্রিসাইস অফ দ্য টার্ম হাবাস কর্পাসি, অর্থাৎ হাবাস কর্পাসি এটার যে প্রিসাইজ টার্ম, এটার একটা সঠিক অর্থর এখানে কারেক্ট অর্থ কোনটা বলছে। টু পুট দ্য বডি বিহাইন্ড দ্য প্রিজন বার, জেলের যে কয়েদি যে রাখার যে বার থাকে তার পেছনে বডিটাকে রাখা। টু হ্যাভ দ্য বডি, অর্থাৎ সেই মানুষটাকে সেখানে উপস্থিত করানো। টু রিমুভ দ্য বডি, সেই বডিটিকে বা সেই মানুষটিকে সেখান থেকে সরানো। নান অফ দিস। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, টু হ্যাভ দ্য বডি। আমরা জানি এখানে আমাদের 5 রকমের রিট সুপ্রিম কোর্ট জারি করতে পারে এবং সেখানে প্রথমেই আমরা জানি হেবেস কর্পাস প্রথম রিট, এবং তো সেটার মানে হচ্ছে টু হ্যাভ দ্য বডি, অপশন বি সঠিক অ্যান্সার। সরি, পরের কোশ্চেন, দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ওয়াজ এস্টাবলিশড ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় গ্রিন ট্রাইব্যুনাল, জাতীয় গ্রিন সবুজ যে একটা সবুজের ক্ষেত্রে বা সবুজ বিপ্লব, মানে সবুজ বিপ্লব না এটা, মানে একটা গাছ লাগানো বা প্রাকৃতিক যে এনভায়রনমেন্টের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, সেটা কত সালে হয়? 2009, 2010, 2011, 2012। সঠিক অ্যান্সার আমাদের হয়ে যায় অপশন বি, 2010। পরবর্তী কোশ্চেন যাবে, ইন ইন্ডিয়া দ্য ফেডারেল কোর্ট ওয়াজ কনস্টিটিউট বাই অ্যান অ্যাক্ট অফ, অর্থাৎ ভারতে যে ফেডারেল কোর্ট আছে সেগুলো কোন অ্যাক্টের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? 1891, 1909, 1919, 1935। সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশন ডি, 1935। পরবর্তী কোশ্চেন, দ্য পাওয়ার টু ইনক্রিজ দ্য নাম্বার অফ জাজ ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ ভেস্টেড ইন, অর্থাৎ ভারতীয় যে সুপ্রিম কোর্ট আছে সেখানে জাজের সংখ্যা বাড়ানো, অর্থাৎ বিচারপতির সংখ্যা বাড়ানো, এটা কোন কাদের উপরে এটা, কাদের উপরে এই বিষয়টি ভার দেয়া আছে? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাষ্ট্রপতির ওপরে, পার্লামেন্ট, নাকি আমাদের পার্লামেন্টের ওপরে, নাকি দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতীয় যে চিফ জাস্টিস আছেন সুপ্রিম কোর্টের তার উপরে, নাকি ল কমিশন, নাকি নতুন কোনো আইন কমিশনের মাধ্যমে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি, দ্য পার্লামেন্ট, অর্থাৎ কি পার্লামেন্ট চাইলে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বাড়াতে পারেন। পরবর্তী কোশ্চেন, ডিস্ট্রিক্ট জাজ ইন এ স্টেট আর অ্যাপয়েন্টেড বাই দ্য, অর্থাৎ একজন রাজ্যের একজন জেলার যে জাজ বা বিচারপতি তাকে কে নিয়োগ করেন? গভর্নর, চিফ জাস্টিস অর্থাৎ রাজ্যপাল, চিফ জাস্টিস অফ হাইকোর্ট, হাইকোর্টের প্রধান বিচারপতি, এটা কাউন্সিল অফ মিনিস্টার হবে, কাউন্সিল অফ মিনিস্টার অফ দ্য স্টেট, অর্থাৎ রাজ্যের যে মিনিস্টাররা থাকেন তারা, নাকি অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট, অর্থাৎ অ্যাডভোকেট জেনারেল, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। সঠিক স্যার হয়ে যাবে অপশন এ, গভর্নর। গভর্নর কি করতে পারেন? ডিস্ট্রিক্ট জাজকে নিযুক্ত করতে পারেন। তো বন্ধুরা, এই কতগুলি প্রশ্ন আজকে আমাদের আলোচনার বিষয় ছিল। তো অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটিকে একবার ঘুরে দেখতে পারো, এবং তোমরা অবশ্যই তোমাদের পরবর্তী এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য।